বন্ধুরা, আজ আমি পেরিক্লিসের রণনীতি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। আকারে এবং প্রকারে পেলোপনেসীয় যুদ্ধ গ্রীসের ইতিহাসে একটি অভূতপূর্ব ঘটনা। ইতিপূর্বে যুদ্ধে ভারী অস্ত্রবাহী সৈন্য ব্যবহারের সময় থেকে গ্রীসে দুইটি রাষ্ট্র এবং কখনো কখনো তাদের মিত্রদের মধ্যে যে যুদ্ধ হতো তা দীর্ঘস্থায়ী হতো না। সাধারণত কয়েক শত অথবা সহস্র ভারী অস্ত্রবাহী সৈন্যের একটি নির্দিষ্ট স্থানে একটি আক্রমণের মধ্য দিয়ে তার ফলাফল নির্ধারিত হতো। সুতরাং সেই যুদ্ধে গভীর কোনো রণনীতি অথবা আর্থিক প্রস্তুতি অথবা সৈন্যদের যোগান ও সরবরাহের সমস্যা মেটানো কোনোটারই প্রয়োজন ছিল না। পেলোপনেসীয় যুদ্ধ ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের। এর কোনো পূর্ব দৃষ্টান্ত ছিল না। এই যুদ্ধে যত রাষ্ট্র এবং মানুষ যোগ দিয়েছিল ইতিপূর্বে কখনো তা দেয়নি। এত দীর্ঘস্থায়ী যুদ্ধ আর কোনোদিন হয়নি। এই যুদ্ধে যে অর্থ ব্যয় হয়েছিল এবং এই যুদ্ধ মনোবলের উপর যে চাপ সৃষ্টি করেছিল তাও ছিল অভূতপূর্ব। এতে নৌশক্তির গুরুত্ব যতটা দেখা গিয়েছিল তাও কোনোদিন দেখা যায়নি। এই যুদ্ধের ক্ষেত্র সুদূর সিসিলি থেকে এশিয়া মাইনর পর্যন্ত বিস্তৃত ছিল। অনেক সময় বিভিন্ন দূরবর্তী অঞ্চলে যুগপৎ এই যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। কোনো গ্রিক রাজনীতিবিদের অথবা অধিনায়কের এই ধরনের যুদ্ধ সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা বা শিক্ষালাভের সুযোগ ছিল না। এই যুদ্ধে উভয় পক্ষের আক্রমণ এবং প্রতি আক্রমণ সত্ত্বেও দুইটি মূল কেন্দ্র স্পার্টা এবং এথেন্স অক্ষুণ্ণ থাকলে এর নিষ্পত্তির কোনো সম্ভাবনা ছিল না। এথেন্সের অর্থ সম্পদ, অতুলনীয় নৌবহর, সাম্রাজ্যের সংহতি এবং সর্বোপরি শ্রেষ্ঠতর মনোবলের উপর নির্ভর করে পেরিক্লিস যে জটিল রণনীতি উদ্ভাবন করেছিলেন তা আলোচনা এবং বিচার করার সময় এই পরিস্থিতি মনে রাখা প্রয়োজন। যুদ্ধের সূচনা থেকে জীবনের শেষ দিন পর্যন্ত পেরিক্লিস নিরাপত্তার কথা ভেবেছিলেন। প্রকাশ্য যুদ্ধ এড়িয়ে তিনি শত্রুপক্ষকে দ্রুত একটি নিরর্থক যুদ্ধ সম্পর্কে ক্লান্ত করতে চেয়েছিলেন। তিনি ভেবেছিলেন এর ফলে শত্রুপক্ষ শান্তির জন্য ব্যগ্র হবে এবং যুদ্ধপূর্ব স্থিতাবস্থা মেনে নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হবে। তা যদি হয় তাহলে পেরিক্লিস সন্তুষ্ট হবেন এবং সাম্রাজ্য রক্ষা পাবে। সুতরাং বলা যায় এই যুদ্ধে তার উদ্দেশ্য ছিল বিশেষভাবে সীমাবদ্ধ। অন্যদিকে স্পার্টার উদ্দেশ্য ছিল অনেক ব্যাপক, এথেন্সের শক্তির সম্পূর্ণ ধ্বংস সাধন। এই উদ্দেশ্য সিদ্ধির জন্য পেরিক্লিস যে রণনীতি গ্রহণ করেন তা এইভাবে বর্ণনা করা যায়। 1. এথেনীয়রা পেলোপনেসীয় সেনাবাহিনীকে কখনো যুদ্ধের সুযোগ দেবে না অথবা তার কাছ থেকে অনুরূপ সুযোগ গ্রহণও করবে না। 2. এটিকা আক্রান্ত হলে সেই আক্রমণ প্রতিরোধের কোনো নিশ্চিন্ত প্রয়াস করা হবে না। 3. এথেন্স এবং পাইরিউসের সংযুক্ত দুর্গকে একটি দ্বীপ হিসাবে গণ্য করা হবে। 4. গ্রামাঞ্চল পরিত্যাগ করতে হবে। শত্রুপক্ষ এথেন্সের প্রাচীর পর্যন্ত অগ্রসর হলেও গ্রামাঞ্চল রক্ষার কোনো চেষ্টা করা হবে না। পেরিক্লিস তার একটি বক্তৃতায় বলেছিলেন, বাড়ি ও জমির জন্য শোক করো না। আমার যদি ক্ষমতা থাকতো, আমি যদি তোমাদের বোঝাতে পারতাম, তাহলে আমি তোমাদের বলতাম যে তোমরা নিজেরা গিয়ে বাড়ি জমি ধ্বংস করে দাও এবং পেলোপনেসীয় গণকে দেখিয়ে দাও যে জমি বাড়ির জন্য তোমরা তাদের বশ্যতা স্বীকার করবে না। 5. শত্রুপক্ষ যখন এটিকা ত্যাগ করে গৃহে ফিরে যাবে, এথেনীয় সেনাবাহিনী তখনই তার দুর্গ থেকে বেরিয়ে কয়েক মাইল দূরে অবস্থিত মেগারায় একই রকম ধ্বংসকার্য চালাবে।
পেরিক্লিসের রণনীতি সম্পর্কে রমিলি লিখেছেন যে সমুদ্রের উপর আধিপত্যকে সম্পূর্ণ ও সন্তোষজনক অস্ত্র হিসাবে বিবেচনা করে তিনি তা নির্ধারণ করেছিলেন। তিনি ভেবেছিলেন যে এথেন্সের নৌশক্তি স্পার্টার স্থলশক্তিকে পরাজিত করতে পারবে। ডয়সন মনে করেন যে করকায়রার সঙ্গে মৈত্রী স্থাপনে পেরিক্লিসের আপত্তি ছিল, কেননা এর ফলে সিসিলিতে জড়িত হয়ে পড়ার সম্ভাবনা ছিল। সে যাই হোক, এতক্ষণ পেরিক্লিসের রণনীতির নেতিবাচক দিক বর্ণনা করা হলো। এই রণনীতির একটি ইতিবাচক দিকও ছিল, সেটি ছিল সামুদ্রিক অভিযানের দিক। তিনি চেয়েছিলেন যে এথেনীয় নৌবহর মাঝে মাঝে পেলোপনেসাসের উপকূল অঞ্চল প্রদক্ষিণ করবে এবং ক্ষুদ্র সেনাবাহিনী যতটা সম্ভব সেই অঞ্চলে ক্ষতিসাধন করবে, কিন্তু তার চেয়ে বড় আকারে কোনো কিছু এথেন্স করবে না। নতুন অঞ্চল অধিকার করা এবং বৃহৎ সামুদ্রিক অভিযান পাঠানো, দুটি কাজ থেকেই এথেন্স বিরত থাকবে। এথেন্সের নৌবহরের ব্যাপক উপস্থিতি সাম্রাজ্যের অন্তর্গত প্রতিটি দ্বীপ ও সদস্য রাষ্ট্রের আনুগত্য আদায় করবে। অধীন মিত্র রাষ্ট্রসমূহের কাছ থেকে প্রাপ্য অর্থ একইভাবে আদায় করা হবে। পেরিক্লিস আশা করেছিলেন যে তার এই রণনীতি শত্রুপক্ষের ধৈর্য ও ধনসম্পদ দ্রুত নিঃশেষ করবে। এইভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না ঘটিয়ে অথবা অসংখ্য লোকহানি না করে যুদ্ধ ক্ষয়প্রাপ্ত হবে। প্রাচীন নগরীতে প্রতিটি নাগরিকের জীবনের মূল্য ছিল খুব বেশি, বিশেষত এথেন্সে, যেখানে সকলের সমান ভোটাধিকার ছিল। পেলোপনেসীয় যুদ্ধের প্রথম 2.5 বছর পেরিক্লিস বেঁচে ছিলেন। এই সময়ে উপরে বর্ণিত রণনীতি অক্ষরে অক্ষরে মেনে চলা হয়েছিল। তার মৃত্যুর পরে টুকিডিডিস তার সম্পর্কে প্রশংসা বাক্য উচ্চারণ করেছেন। এই প্রশংসা বাক্যে যে রণনীতি পেরিক্লিস উদ্ভাবন এবং পরিচালনা করেছিলেন তার সমালোচনার সামান্যতম আভাসও নেই। পরে এই রণনীতি সমালোচিত হয়েছে। বলা হয়েছে রণনীতি 2 ধরনের হতে পারে, একটি ধ্বংসাত্মক, অন্যটি ক্লান্তিকারক। পেরিক্লিসের রণনীতি ছিল দ্বিতীয় ধরনের। 1884 সালে জার্মান ঐতিহাসিক হার্তুঙ্গ তার পেরিক্লিস অ্যাজ জেনারেল গ্রন্থে এই রণনীতিকে আক্রমণ করেন। পরবর্তীকালে জার্মান ঐতিহাসিক বেলক এবং হোম এই আক্রমণকে আরও প্রসারিত করেছেন। পেরিক্লিস যে তার সেনাবাহিনীকে বাক্সবন্দী করে রেখেছিলেন, হার্তুঙ্গ তাকে বিদ্রূপ করেছেন। তিনি বলেছেন এর ফলে এথেন্সের ভূস্বামী এবং কৃষক অর্থাৎ রাষ্ট্রের অর্ধাংশ ধ্বংস হয়ে গিয়েছিল। এই ধ্বংসের পরিমাণ ছিল ক্ষুদ্র এথেনীয় বাহিনী পেলোপনেসাসের উপকূল অঞ্চলে যে সামান্য ক্ষতিসাধন করেছিল তার তুলনায় অনেক বেশি। আবার একই সঙ্গে এথেন্সের সঞ্চিত সম্পদ দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছিল। সুতরাং এই রণনীতির ফলে এথেন্সের বাস্তব ক্ষতির পরিমাণ ছিল খুব বেশি, নৈতিক ক্ষতির পরিমাণও কম ছিল না। যুদ্ধ এড়িয়ে চলার নীতির ফলে এথেনীয় সেনাবাহিনী ও জনগণের মনোবল ক্ষুণ্ণ হয়েছিল। পেরিক্লিস সর্বদা বলতেন যে এথেনীয়গণ শত্রুর সঙ্গে প্রকাশ্য যুদ্ধে অবতীর্ণ হওয়ার যোগ্য নয়, তার ফলে তারা প্রকৃতপক্ষে অযোগ্য হয়ে গিয়েছিল। সেই জন্যই স্ফাকটেরিয়াতে মুষ্টিমেয় স্পার্টানদের বিরুদ্ধে এত বেশি সংখ্যক এথেনীয় সৈন্য পাঠানো হয়েছিল। এই জন্যই খ্রিস্টপূর্ব 424 অব্দে ডিলিয়ামের যুদ্ধে এথেন্স বিপর্যস্ত হয়। এই রণনীতির আরও একটি পরোক্ষ ফল ছিল ভয়ঙ্কর মরক। পেরিক্লিসকে এই মহামারী সম্পর্কে সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি নিবারণমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এই মহামারীর মারাত্মক ফল এথেন্স এখনও কাটিয়ে উঠতে পারেনি এবং সেই জন্য তিনি দায়ী ছিলেন।
হেন্ডারসন বলেছেন, পেরিক্লিসের ক্লান্তিকর রণনীতির ফল হয়েছিল ভীরুতা এবং দারিদ্র্য, নৈতিক অবক্ষয় এবং নৈরাশ্য। এই রণনীতি স্পার্টাকে ক্লান্ত করেনি, এথেন্সকে করেছিল। হার্তুঙ্গ তার সমালোচনায় গঠনমূলক দিকের কথাও বলেছেন। তার মতে প্রথমত গেরানিয়ার গিরিবর্ত অবরোধ করা উচিত ছিল। দ্বিতীয়ত, যেহেতু স্পার্টানগণ অবরোধ প্রথায় যুদ্ধ করতে অভ্যস্ত ছিল না, তাই তাদের বিরুদ্ধে এটিকায় দুর্গ পরিকল্পনা গ্রহণ করা উচিত ছিল। গ্র্যান্ডি বলেছেন যে প্রথম দিকে পেরিক্লিসের এই ধরনের পরিকল্পনা ছিল, কিন্তু যখন তিনি দেখেন যে স্পার্টানগণ কেবল অবরোধ ভিন্ন অন্য উপায়ে প্লাটিয়া অধিকার করতে আগ্রহী, তখন তিনি তা পরিকল্পনা ত্যাগ করেন। কিন্তু যেহেতু স্পার্টার প্রয়াস ব্যর্থ হয়েছিল, সেহেতু গ্র্যান্ডি বর্ণিত পেরিক্লিসের মনের আতঙ্ককে সঙ্গত যুক্তি হিসাবে গ্রহণ করা যায় না। জার্মান সমালোচক আরও বলেছেন যে স্থলভাগে উন্নততর আত্মরক্ষার সঙ্গে জলভাগে তীব্রতর আক্রমণ যুক্ত হতে পারত। হার্তুঙ্গের গঠনমূলক সমালোচনায় অত্যুক্তি আছে সন্দেহ নেই। তিনি আরও তীব্রতর আক্রমণের যে কথা বলেছেন তা সঙ্গত, কিন্তু আত্মরক্ষার জন্য দুর্গ পরিকল্পনা কতটা সার্থক হতে পারত তা বলা যায় না। বরং একথাই বলা যায় যে এটিকায় বিক্ষিপ্ত প্রতিটি দুর্গ তার অভ্যন্তরীণ মানুষের জন্য গভীর দুশ্চিন্তার কারণ হতো এবং এর ফলে যে কোনো মুহূর্তে দুর্গ উদ্ধারের জন্য সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হওয়ার প্রয়োজন দেখা যেত। কিন্তু পেরিক্লিসের মূল নীতিই ছিল অনুরূপ যুদ্ধ এড়িয়ে চলা। কিন্তু তবুও পেরিক্লিসের রণনীতির সমালোচনা সঙ্গতভাবে করা যায়। তিনি তার সেনাবাহিনীকে মেগারা এবং পটিদিয়ার বিরুদ্ধে ব্যবহার করেছিলেন। প্রথমটি ছিল একটি সুচারু পরিকল্পনা, কিন্তু এটি বারবার ব্যর্থ হয়েছিল। দ্বিতীয়টি ছিল যুদ্ধের একটি গৌণস্থানে অকারণ সৈন্য ক্ষয়। তাছাড়া তিনি তার নৌবহরের পরিপূর্ণ ব্যবহার করেননি। প্রথম দিকে নৌবহরের সাহায্যে কিথেরা অবরোধ করা পেরিক্লিসের কর্তব্য ছিল। তা করা হলে স্পার্টানগণ এটিকা থেকে দ্রুত সরে আসতে বাধ্য হতো। প্রকৃতপক্ষে এথেন্সের নৌবহর তার আক্রমণকারী বাহিনীতে যতটা গতি সঞ্চার করেছিল, নৌবহরের অভাবে স্পার্টার সেনাবাহিনী ততটা গতিশীল হয়ে ওঠেনি এবং এথেন্স যদি দ্বিতীয়বার মেসেনিয়া আক্রমণ করত, তাহলে স্পার্টানগণ স্বদেশে এত ব্যস্ত থাকত যে তাদের পক্ষে প্রতি বছর এটিকা আক্রমণ করা সম্ভব হতো না। এই হতে পারত এটিকার প্রকৃত রক্ষা ব্যবস্থা, অর্থাৎ এথেন্সের যৌথ নৌবহর ও সেনাবাহিনীকে শত্রুর বিরুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার করা। হেন্ডারসন তাই মনে করেন যে রণনীতির উদ্ভাবক হিসাবে পেরিক্লিস ব্যর্থ হয়েছিলেন এবং এই ব্যর্থতার তিনটি কারণ ছিল। এক, পেরিক্লিস এথেন্স ও পাইরিয়াসকে একটি দ্বীপ হিসাবে দেখেছিলেন, কিন্তু কোনো রণনীতি এথেন্সকে একটি দ্বীপে পরিণত করতে পারত না। দুই, যুদ্ধে হতাহতের আশঙ্কা তাকে নিষ্ক্রিয় করে রেখেছিল। তিন, পেরিক্লিস ছিলেন নৌবহরের অধ্যক্ষ, তিনি সেনানায়ক ছিলেন না। তিনি সেনাবাহিনীকে অবিশ্বাস করতেন। তিনি জানতেন যে শত্রুর সঙ্গে তুলনায় এথেন্সের সেনাবাহিনী দুর্বল। এই অবিশ্বাসের জন্য তিনি তার নৌবহরকে সর্বোৎকৃষ্ট দায়িত্ব পালনের সুযোগ থেকে বঞ্চিত করেন। তার নৌবহর তুচ্ছ হামলার চেয়ে বেশি কিছু করেনি। কিমন এবং ডেমেস্থেনেসের অধিকতর সাফল্য তার রণনীতির উপর একটি নিকৃষ্ট টিকা। এই নীতির ফলে আরেকটি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটি প্লাটিয়া। হ্যামন্ড পেরিক্লিসের রণনীতিকে সমর্থন করেছেন। তিনি বলেছেন যে এই নীতি উদ্ভাবনে পেরিক্লিসের পূর্ব অভিজ্ঞতা দ্বারা পরিচালিত হয়েছিলেন। তিনি দেখেছিলেন যে এথেনীয় সেনাবাহিনী একটি যুদ্ধে নিজেকে রক্ষা করতে পারে, টানাগ্রাস যুদ্ধে
যেমন পেরেছিল, কিন্তু একের পর এক যুদ্ধের সম্মুখীন হতে পারে না, যেহেতু এথেন্সের প্রচুর সৈন্যবল ছিল না যা শত্রুপক্ষের ছিল। তাছাড়া পেলোপনেসাসের বিরুদ্ধে এথেন্স তার সমগ্র বাহিনীকে নিযুক্ত করতেও পারেনি, কেননা তাকে সাম্রাজ্য রক্ষার দায়িত্ব নিতে হয়েছিল এবং পারস্যের বিরুদ্ধে সতর্ক থাকতে হয়েছিল। ইজিপ্ট আক্রমণে যে বিপর্যয় ঘটেছিল তা থেকেই তৃতীয় রণাঙ্গনে এথেন্সের শক্তিক্ষয়ের মূর্খতা প্রতিপন্ন হয়েছিল। পূর্ব অভিজ্ঞতা থেকে পেরিক্লিস দেখেছিলেন যে পেলোপনেসাসের বিরুদ্ধে এথেন্সের নৌ আক্রমণ শত্রুপক্ষকে ক্লান্ত এবং শান্তির জন্য আগ্রহী করতে পারে, এবং সেই শান্তির সত্ত্ব যদি স্পার্টার মিত্ররাষ্ট্রসমূহের স্বার্থবিরোধী হয় তাহলে পেলোপনেসীয় লীগ ভেঙে যাবে এবং স্পার্টা নিঃসঙ্গ হয়ে পড়বে। এথেন্স তখন পেলোপনেসাসের সামুদ্রিক রাষ্ট্রসমূহ তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে স্পার্টাকে শেষ আঘাত হানতে পারবে। সুতরাং পেরিক্লিসের রণনীতি এটি কাটতে আত্মরক্ষামূলক হলেও সমুদ্রে ছিল আক্রমণাত্মক। হ্যামন মনে করেন যে এই রণনীতি ছিল বাস্তবসম্মত। এতে এথেন্সের স্থলশক্তি দুর্বলতা এবং নৌশক্তি ও অর্থ সম্পদের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি ছিল। এই রণনীতিতে এথেন্সের পক্ষে কোনো ঝুঁকি ছিল না, অথচ চূড়ান্ত জয়লাভের সম্ভাবনা ছিল। সুতরাং তার মতে এই রণনীতি জনপ্রিয় না হলেও নির্ভুল ছিল। ফিনলে বলেছেন, সাম্রাজ্যের সংহতি নির্ভর পেরিক্লিসের রণনীতি ভুল ছিল না, কেননা পেলোপনেসীয় যুদ্ধে এথেন্সের চূড়ান্ত পরাজয়ের যে ব্যাখ্যাই দেয়া হোক না কেন, এথেনীয় সাম্রাজ্যের নাগপাশ থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষা এর কারণ ছিল না। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।